আপনি যদি এরকম কোনো কথা বলেন যে এই একটা প্রশ্ন করব, উত্তর দিতে না পারলে কিন্তু একেবারে পেটে ঘুষি মারবো, এইটা বলে তৃণমূল কংগ্রেসের বর্তমানে যারা কর্মী রয়েছেন, সমর্থক নয় কিন্তু কর্মী যারা রয়েছেন, তাদেরকে যদি একটা প্রশ্ন করেন, বা তৃণমূল কংগ্রেসের এখনকার যে নেতা নেত্রীরা রয়েছেন তাদেরকে যদি বলেন যে এই উত্তর দিতে না পারলে কিন্তু পেটের মধ্যে একটা কিল মারবো বলে যদি আপনি প্রশ্ন করেন 21শে জুলাই কি এবং কেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আপনার কাছে আসবে হচ্ছে ওই তো দিদি বলেছেন যেতে, আমরা যাই, দিদি বলেন, তারপর আমরা সবাই বাড়ি চলে আসি। 21শে জুলাইয়ের ইতিহাস বলাটা তাদের কাছে অত্যন্ত চাপের বিষয়, খুব কঠিন বিষয়। এবং তারই সঙ্গে এই 21শে জুলাইয়ের ইতিহাসটা আসলে কার ইতিহাস এবং 21শে জুলাই কার পালন করার কথা, সেই নিয়েও তো যথেষ্ট বিতর্ক রয়েছে। মানে কংগ্রেসের এই 21শে জুলাই উদযাপন করার কথা নয় কি শহীদ দিবস হিসেবে, কারণ বর্তমান তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তিনি তো সেই সময় কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেসের তরফ থেকে সেই অভিযান কর্মসূচি এবং তারপর যা যা হওয়ার হয়েছিল, কংগ্রেস সমর্থক বা কংগ্রেসের মানুষজন মারা গিয়েছিলেন, তাহলে ব্যাপারটা কি হলো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কংগ্রেস ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ভরে ফেলেছেন, সেই রকমই ইতিহাসটাও উনি ক্যাপচার করে নিয়ে চলে গেছেন। কংগ্রেসও এখানে খুব বেশি কিছু বলতে পারে না, ওই দিনটা তাদের মুখ ফুলিয়ে বসে থাকার কথা, তারা অল্প অল্প চুপি চুপি করে একটুখানি ওই দিনটা শহীদ দিবস এবং এই ইতিহাসের কথা বলার বা একটু পালন করার চেষ্টা করেন। কিন্তু এইখানে কংগ্রেসও আবার বেশি কথা বলে উঠতে পারে না, তার কারণটা হচ্ছে এখন তো তারা আবার সিপিএম এর সঙ্গেই হাত মিলিয়েছে, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তারা আবার নির্বাচনে লড়াই করে, সেই সময় সিপিএম এর কাছেই তারা মার খেয়েছিলেন, তাই তারাও এই নিয়ে খুব বেশি মুখ খুলতে পারেন না। এখানে গোটা বিষয়টা কংগ্রেসের দিক থেকেও একেবারে গুলিয়ে ঘ্যাঁট। কিন্তু এই জায়গায় জটিলতা থাকলেও যে বিষয়টায় বিন্দুমাত্র কোনো জটিলতা নেই, একেবারে সরল বিষয়, সেটা হচ্ছে 20 তারিখ সন্ধেবেলা থেকে আপনি 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত যদি বাড়ি থেকে বেরোন, বিশেষ করে কলকাতার দিকে যদি আপনি যান, তাহলে আপনাকে খানিক সমঝে চলতে হবে কোন বাসটায় উঠবেন, কোন ট্রেনটায় উঠবেন, এবং সেখানে অনিয়ম বেনিয়ম, ট্রাফিক জ্যাম এবং চারিদিকে হেনস্থা, এই সমস্ত কিছু আপনাকে সহ্য করতে হবে। মাথা নিচু করে এসব সহ্য করে আপনাকে রাস্তায় চলতে হবে, কারণ বলার তো কেউ নেই এবং কাকেই বা আপনি কি বলবেন। শাসক দলের অনুষ্ঠান, শাসক দলের কর্মী সমর্থক, শাসক দলের পুলিশ, শাসক দলের সরকার, কে বলবে আর কাকে বলবে? কাজেই কাকু এবং চাচা দুজনেই আপন প্রাণ বাঁচা। কিন্তু এবার 21শে জুলাই নিয়ে যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বেশ ইন্টারেস্টিং, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইবারে একেবারে আই ডোন্ট গিভ আ ড্যাম, চুলোয় যাক আদালত, চুলোয় যাক আইন বলে যে কাণ্ড তারা করতে শুরু করেছেন, সেটাও একেবারে বিউটিফুল, শেখার মতো বিষয়, একদম শিক্ষণীয় জিনিস। হয়েছেটা কি, এইবারে একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, কিছু মানুষজন গেছেন এবং তাদের একটি আবেদন, এবং এটা আপনি বলতে পারেন আপনি কোন দিকে আছেন তার উপর নির্ভর করছে, যে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনি বলতে পারেন এটা ভোগান্তি করার জন্য ইচ্ছে করে করা হয়েছে। তো যারা মামলা করেছেন আদালতের কাছে তাদের আবেদন যে মহামান্য আদালত, মাই লর্ড, আপনারা একটু দেখুন ওই 21শে জুলাই দিনটায় আপিস যেতে গিয়ে তো একেবারে ভোগান্তির চূড়ান্ত নাভিশ্বাস উঠে যায়, মানুষজন ঠিক করে যাতায়াত করতে পারেন না, রাস্তার মাঝখানে একদম রাস্তা আটকে ওইভাবে সভা করা হয়, বিশেষ করে কলকাতা শহর তার একেবারে প্রাণকেন্দ্র যাকে বলে সেইটাকে আটকে এরকম ভাবে সভা, এ তো মানে সাংঘাতিক হেনস্থা মানুষজনের। দয়া করে একটু দেখুন, দয়া করে এখানে দেখুন কিছু অন্যরকম করা যায় কিনা, আপনি বিচার করুন মাই লর্ড। এবার প্রত্যেকবার আদালতের কাছে এরকম আবেদন যে জমা পড়ে না তা নয়, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো দিক দিয়ে এদিক ওদিক দিয়ে ব্যাপারটা বাইপাস করে চলে যাওয়া হয়। এবার আদালতের ভেতরে কি হচ্ছে এবং বাইরে কি দেখা যাচ্ছে দুটোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমরা আসি যে বাইরে কি চলছে সেই কথায়। বাইরে হলো 1 নম্বর কথা, আপনি কলকাতায় থাকুন বা নাই থাকুন, আপনি পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন না কেন, বাস কম পড়িয়াছে। মানে আপনি যদি 21শে জুলাই রাস্তায় বেরিয়ে বাসে উঠে কোথাও যেতে চান, আপনি কতদূর বাস পাবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ, কারণ সমস্ত বাস মালিকদের কাছ থেকে বাস চেয়ে পাঠানো হয়েছে, সেই বাসগুলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে যাবে 21শে জুলাইয়ের সভায়। আপনাকে কে নিয়ে যাবে সেটা আপনি ভেবে নিন, বাস আপনি পাবেন না। আর কোনো বাস মালিককে যদি সেই বাস পাঠাতে বলা হয় এবং তিনি না পাঠান, এইরকম কার ঘাড়ে কটা মাথা আছে আমার একেবারেই জানা নেই। তো জানা যাচ্ছে যে একটি প্রতিবেদন বলছে কলকাতা এবং শহরতলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশে লোক নিয়ে আসার জন্য বাস চেয়ে মালিকদের বার্তা পাঠানো হয়েছে বলে খবর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় একই মালিকের কাছে একাধিক অঞ্চল থেকে বাস চাওয়ার মতো ঘটনাও ঘটেছে। শনিবারের মধ্যে সেই সব সমস্যার নিষ্পত্তি করে বিভিন্ন জেলার কোথায় কিভাবে বাস যাবে সেটা চূড়ান্ত করে ফেলা হবে বলে খবর। তবে বেশিরভাগ রুটেই যে 80 থেকে 90% বাস ওই দিন থাকবে না সে ব্যাপারে বাস মালিকেরা নিশ্চিত। 90% বাস আপনি রাস্তায় বেরোলে পাবেন না, আপনার জন্য বাস নেই। এবং আরেকটা কি ঘটনা যেটা বাইরে ঘটেছে,
ঘটছে। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এই সমাবেশ হওয়ায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে সেই দিন পরীক্ষা ছিল স্নাতক স্তরের দ্বিতীয় সেমিস্টারের। সেই পরীক্ষার দিন পরিবর্তন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত দিন রাখা হলো 25শে জুলাই। তবে বিশ্ববিদ্যালয় তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে অনিবার্য কারণবশত। অনিবার্য কারণটা কি? 21শে জুলাই কি অনিবার্য কারণ আছে যার জন্য 25শে জুলাই পরীক্ষা নিতে হচ্ছে? কোন বিপর্যয়টা ঘটে গেছে বা ঘটতে চলেছে সে তো আমরা সবাই জানি, কিন্তু এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। শুধু এই নয়, অনেক অভিভাবক আশঙ্কা করছেন স্কুল থেকে ফেরার পথে সমস্যায় পড়তে পারেন তাদের ছেলেমেয়েরা। তাই বেশ কিছু বেসরকারি স্কুলে 21 তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। আবার বেশ কয়েকটি স্কুল অনলাইন ক্লাস করানোর কথা ভেবেছে অথবা সময় পরিবর্তন করেছে। সব বদল করা হচ্ছে আদালতের রায় বেরোনোর পর। তাহলে আদালতে আমরা কি দেখতে পাচ্ছি? আদালতের ভেতরে কি হয়েছে এবার সেই কথায় আসি। আদালতের ভেতরে জানা যাচ্ছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন মামলা করে। তাদের আইনজীবী শামীম আহমেদ, সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল এবং সৌম্য দাশগুপ্ত সওয়াল করে বলেন, 21শে জুলাইয়ের কর্মসূচির বিরোধিতা করছি না, বন্ধ করতেও বলছি না। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ওই এলাকায় বছরের অন্য সময় 144 ধারা থাকে। কোনো রাজনৈতিক দলকে সেখানে কর্মসূচি করতে দেওয়া হয় না। কারণ হিসাবে যানজট 144 ধারার কথা জানানো হয়। তৃণমূলের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, 21শে জুলাইও যানজট হয়। শামীমের আরও বক্তব্য, 21শে জুলাই ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যে। ওই দিন ফেরি পরিষেবা বন্ধ। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন রেজলিউশন নিয়েছে নো অ্যাডভার্স অর্ডার, অর্থাৎ দুপক্ষের আইনজীবী না থাকলে ওই দিন নির্দেশ দেওয়া হবে না। সো বেসিক্যালি সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আপনি সাধারণ মানুষের জীবনযাপন বলুন কিংবা প্রশাসনের কাজ বলুন, সমস্ত কিছুকে রীতিমতো হাঁটু মুড়ে বসে ফুল স্টপ দিয়ে রাখতে হবে। এবং সেই কারণেই আদালতের কাছে বলা হচ্ছে যে মহামান্য আদালত, আপনি বিচার করুন, মাই লর্ড, আপনি বলুন এটা কি উচিত একটা দিনের জন্য এই সমস্ত রাজ্যের কাজ কর্ম সবকিছু এইভাবে বন্ধ হয়ে থাকবে? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখানে বলেন, কত লোক হবে বলে আশা করছেন? প্রশাসন নিশ্চয়ই জানবে কত লোক হবে। রাজ্যের আইনজীবী জানান 10 লক্ষর কাছাকাছি লোক হবে। বিচারপতি বলেন, আপনার বক্তব্য রেকর্ড করব? রাজ্যের আইনজীবী বলছেন, এটা নতুন কিছু নয়। শেষমেশ আদালত বলে, কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশেপাশের 5 কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয় কলকাতা পুলিশ কমিশনারকে সেটা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 21শে জুলাই বেলা 11টার পরে আবার মিছিল যেমন যায় তেমনই যাবে বলে জানিয়েছে আদালত। দেখুন, আদালতের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে শেষ মুহূর্তে এসে আদালত কর্মসূচি বদল করতে চায় না, এমন কোনো কিছু করতে চায় না একদম শেষ মুহূর্তে এসে যাতে অন্য কিছু ঘটতে পারে, মানে একদম ক্যান্সেল করে দেওয়া হলো, পুরো বন্ধ করে দেওয়া হলো, অন্য জায়গায় নিয়ে যান, আদালত এরকম কোনো নির্দেশ দিতে চায় না। বরং সেখানে আদালতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কিছু শর্ত দেব আপনাদের, আপনারা শর্তটা মেনে চলুন। শেষ মুহূর্তে এসে আমরা এরকম কোনো কথা বলছি না যে কর্মসূচি বন্ধ করে দিতে হবে। সেখানে তৃণমূল কংগ্রেসের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আগামী বছর থেকে শহীদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা সেটা আপনাদের ভাবতে হবে। এইটা হচ্ছে আদালতের তরফ থেকে একটা মধ্যপন্থায় আসা, যেখানে আদালত যুক্তিযুক্ত কারণ, যুক্তিযুক্ত একটা আশঙ্কার জায়গা থাকার পরেও, জেনারেল একটা নুইসেন্স, একটা কনসার্ন, ভ্যালিড কনসার্ন থাকার পরেও মধ্যপন্থা অবলম্বন করছে এবং বলছে আপনারা পরের বার থেকে ভেবে দেখুন। তারপরেও আদালতের এই নির্দেশ বা রায় সামনে আসার পরেও আমাদের রাজ্যের মানুষ বলুন, স্কুল কলেজ, ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, তাদের সকলের সেই একই অবস্থা কেন? যে কে সেই জায়গাতেই তারা পড়ে আছেন কেন? তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা এরকম যে আরে আমরা তো যা করার তা করবই, আদালত কি বলছে তাতে আমাদের কি বা এলো গেল, মানে ঠিক আছে ওরা ওদের মতো চিৎকার করছে করুক, কিন্তু আমরা তো আমাদের যা করার আমরা যেভাবে চালিয়ে যাই আমরা তো সেভাবেই চালিয়ে যাব। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন আদালত এভাবে কখনোই রেস্ট্রিক্ট করতে পারে না, এভাবে কিন্তু আদালত আটকাতে পারে না। এবার সেটা ফিরহাদ হাকিম এক্স্যাক্টলি কি বলেছেন আমি কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, 21শে জুলাই হচ্ছে যেরকম 21শে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে অত্যন্ত ঐতিহ্যশালী ভাষা আন্দোলনের দিন, সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না, ঢাকাতেও নয় এখানেও নয়। 21শে জুলাই হচ্ছে সেই রকম। আপনি বুঝতে পারছেন? আরে আরে মশাই বুঝতে পারছেন আপনি? বিশাল ব্যাপার। এবং এরপরে ওয়েট আরও আছে। ফিরহাদ হাকিম বলছেন কিছু কিছু ডে আছে, যেমন দ্য গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে, সেদিন একটা ঐতিহাসিক দিন, সেই রকমই 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন।
এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না, কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপর গুলি চলবে না। মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না। মাতঙ্গিনী হাজরা মানে এর সঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাতঙ্গিনী হাজরার কোনো তুলনায় মানে বিশাল ব্যাপার, আপনি বুঝুন। এরপর আরও আছে, হাকিম সাহেব বলছেন সেই রকমই 21শে জুলাই যেদিন অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে এটা নতুন করে আর হবে না, তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। গণতন্ত্র আমায়, এই কনস্টিটিউশন আমায় এই রাইট দিয়েছে যে সেই শহীদ স্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? ফিরহাদ হাকিম প্রশ্ন করছেন কোন পুলিশ আটকাতে পারবে, কোন কোর্ট, কোন পুলিশ? সেই পুলিশ যে পুলিশ রোজ উঁচুকে নিচু আর নিচুকে উঁচু করে, যে পুলিশকে অনুব্রত মণ্ডল কাঁচা কাঁচা কথাগুলো শোনানোর পরেও সেই পুলিশ অনুব্রত মণ্ডলকে বাঁচার রাস্তা করে দেয়, সেই পুলিশ আমাদের আটকাবে, শ্রদ্ধা জানাতে রেস্ট্রিকশন করবে। মানে এটা তো ফিরহাদ হাকিম এই কথাটাই তো অবাক হবেন, প্রশ্ন করবেন, সেটাই ঠিক। হাউ ফানি, হাউ স্ট্রেঞ্জ। এখন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে আপনি দেখবেন একটা কথা লেখা হয় যে 21শে জুলাই যেদিন আসল ঘটনাটা ঘটেছিল সেদিন কংগ্রেস মরেছিল, সিপিএম মেরেছিল, তৃণমূল সেটাকে ক্যাপচার করে এখন শহীদ দিবস বলে পালন করে, আর সেখানে মঞ্চের ওপর থেকে বিজেপি গালাগাল খায়। আর এই যে শহীদ দিবসের উদযাপন প্রত্যেক বছর 21শে জুলাই হয়, সেখানে শহীদদের নাম লেখা একটা জায়গা থাকে আর শহীদদের পরিবারের বসার একটা আলাদা করে জায়গা থাকে। তা বাদ দিয়ে শহীদ দিবসের দিন ওই শহীদদের নিয়ে কতক্ষণ কথা হয়, মানে 5 মিনিটও শহীদদের কথা বলা হয় কিনা মঞ্চের ওপর থেকে সন্দেহ, কিন্তু সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই এই অনুষ্ঠান এবং সেটাকে কেউ রেস্ট্রিক্ট করতে পারেন না, এই যুক্তি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের তরফ থেকে। আজকে যদি তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে বলা হয়, কিংবা নতুন নতুন যেসব নেতা নেত্রীরা এসেছেন, এসেই টিকিট পেয়ে তারা একেবারে বিধায়ক, বিধায়িকা, কাউন্সিলর থেকে শুরু করে সাংসদ পর্যন্ত হয়ে গেছেন, তারা ওই শহীদদের নাম, 13 জন শহীদের নাম না দেখে বলতে পারবেন তো? মানে আজ যদি তৃণমূল কংগ্রেসকে বলা হয় যে যে এই 13 জনের শহীদের নাম বলতে পারবেন না দেখে তাদেরকে একটা করে ক্যাডবেরি দেওয়া হবে, তাহলে তো মনে হয় 10টার বেশি ক্যাডবেরি কিনতেই হবে না এই গোটা বিষয়টার জন্য। এখানে হাকিম সাহেবের সঙ্গে মিলে যাচ্ছে বক্তব্য তৃণমূলের আর এক নেতার। তিনিও বলছেন হ্যাঁ সত্যিই তো, মানে আদালত এইরকম অবাস্তব রায় কি করেই বা দিতে পারে। আর এই কথা যিনি বলছেন, যার কথা ফিরহাদ হাকিমের সঙ্গে মিলে যাচ্ছে তৃণমূলের নেতা, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিধানসভায় সম্পূর্ণ নিরপেক্ষ একটা অবস্থান থাকার কথা, একদম নিরপেক্ষ হওয়ার কথা। তো আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এত নিরপেক্ষ, এত নিরপেক্ষ, এত নিরপেক্ষ যে তার নিরপেক্ষতার ভারে মাঝে মধ্যেই বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে চলে আসেন এবং বলেন যে আমাদের তো কথাই বলতে দেওয়া হচ্ছে না, আমাদের কথা শোনাই হচ্ছে না। তো সেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে তা আমার জানা নেই, তবে যদি কোনো অবাস্তব রায় দেন কোনো বিচারপতি, সেই নির্দেশ কনফার্ম করার দায়িত্ব আমাদের নয়। মানে এইখানে বিষয়টা দাঁড়ায় এইরকম যে সরি বিচারপতি, ইউ ডোন্ট টেল মি হোয়াট টু ডু, আই হাবুল টেল ইউ হোয়াট টু ডু, আই ওয়ান্ট টু প্লে আইনের সাথে হাডুডু, হোয়াট ক্যান ইউ ডু, নো ক্যান ডু। এবার দেখুন এর মধ্যে আপনি তাহলে কি করবেন? সবকিছু যদি ফেল করেই যায় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মানুষজন, দোকানপাট, স্কুল, কলেজ ওই দিন যা করছে সেটাই করবেন, আপনিও একদম শাটডাউন হয়ে যান, কোনো রকম সমস্যা আপনার হবে না। আর যদি নিতান্তই আপনি বেরোতে চান বা আপনাকে বেরোতে হবেই এই পরিস্থিতি হয়, তাহলে আরেকটা কাজ আপনি করতে পারেন, আর সেটা আমাদের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বের করেছেন। তিনি বলছেন সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায় পড়েন, তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সঙ্গে তারা কথা বলতে পারবেন। এছাড়াও কয়েকটি নম্বর দেওয়া হয়েছে, রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 1073, এর সঙ্গে আরও দুটো হেল্পলাইন নাম্বার আছে, আপনারা একটু গুগল করে নিতে পারবেন। আমি স্ক্রিনের উপরে দিতে পারছি না, কারণ এরকম নাম্বার টাম্বার দিলে ইউটিউব বাবাজি রেগে গিয়ে আবার অনেক সময় ভিডিও রেস্ট্রিক্ট করে দেয়, তারা ভাবে আমরা আলু পটল বিক্রি করতে বসেছি হয়তো এখানে। তো আপনি ওই নাম্বারগুলো একটু গুগল করে দেখে নিয়ে টোল ফ্রি নাম্বারে ফোন করবেন যদি কোনো সমস্যায় পড়েন, এবং আপনি রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়ে এই টোল ফ্রি নাম্বারে ফোন করে যদি ফোনটা পেয়ে যান, যদি আপনার ফোনটা লেগে যায় এবং আপনি সাহায্য পেয়ে যান, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই এসে জানাবেন যে আপনি এরকম ফোন করেছিলেন এবং সেই ফোনটা লেগেছে, তাহলে আপনাকে পরের বছর মহাভাগ্যশ্রী পুরস্কারের জন্য অবশ্যই নমিনেট করা হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।